লেকচার 3 পর্যন্ত যদি কারো কোনো কোয়েরিজ না থাকে তাহলে কিছুক্ষণ পর আমি তোমাদের হচ্ছে লেকচার 4 এর ব্যাপারে একটা ওভারঅল আইডিয়া দিব আর কি, যদিও জাস্ট শুধু একটা পার্ট ওইটার আপলোড করেছি, জাস্ট তোমাদের একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিব। তাহলে ওই আপলোড করার পরে তোমাদের স্টাডি করতে সুবিধা হবে আর কি। তোমরা কি প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. ওকে, আচ্ছা এটা হচ্ছে লেকচার 4 আর কি। হ্যাঁ, লেকচার 4 এর পিপিটিটা আমি আপলোড করে দিয়েছি বাক্সে। আর হচ্ছে ফার্স্ট পার্ট ভিডিওটা আছে আর কি, এটা আরেকটা পার্ট ভিডিও, এটা হচ্ছে আজকের মধ্যে আপলোড করে দিব আমি আর কি। হ্যাঁ, তো ওগুলো তো দেখো। আর এখানে আমি হচ্ছে তোমাদের জাস্ট তাহলে একটা আইডিয়া দিয়ে দিই লেকচার 4 এ কি আছে, তাহলে ওই ভিডিওগুলো দেখার সময় মেবি ইট উইল হেল্প আর কি। হ্যাঁ, আচ্ছা লেকচার 4 এ বেসিক্যালি যদিও এটার নাম হচ্ছে এনজাইম কাইনেটিক্স, মেইনলি আমরা এই লেকচারে আলোচনা করব রিঅ্যাকশন রেট নিয়ে। এবং রিঅ্যাকশন রেটের ব্যাপারে তোমাদের অলরেডি কিছু আইডিয়া আছে, কারণ ওই কোর্সটার নাম জানি কি, বিসিএস 102 না 102 না, সেখানে হচ্ছে তোমরা হচ্ছে কেমিক্যাল ইয়ে দিয়ে পড়ো। জি 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 102। 102, আচ্ছা হ্যাঁ 102 এ তোমরা এগুলো জানোই আর কি, রিঅ্যাকশন রেট কি জিনিস। তো এখানে হচ্ছে আমরা রিঅ্যাকশন রেট নিয়ে কিছু কথা বলবো, তারপরে হচ্ছে ধরো ওই রিঅ্যাকশন রেটের উপর ইফেক্ট আছে অনেক কিছু, সেটা নিয়ে হালকা পাতলা। আর ফাইনালি হচ্ছে আমরা এই রিঅ্যাকশন রেটকে ইকুয়েশনের মাধ্যমে কিভাবে দেখাতে পারি, একটা ইকুয়েশন আমরা দেখবো। হ্যাঁ, রিঅ্যাকশন রেটের জন্য অনেক ইকুয়েশন আছে, বাট আমরা হচ্ছে একটা ইকুয়েশন দেখবো আর কি। হ্যাঁ, বেসিক্যালি এই চ্যাপ্টারটা হচ্ছে ওইটার উপরই। ওকে, সো লেটস সে। সো ফার্স্ট হচ্ছে রিঅ্যাকশন রেট, এগুলো ইন্ট্রোডাক্টরি আর কি, তাও পড়ো, এগুলো পড়লে ভালো আছে যে রিঅ্যাকশন রেট দিয়ে আসলে আমরা কি করি। রিঅ্যাকশন রেট হচ্ছে আমরা ধরো একটা মেকানিজম জানতে চাচ্ছি একটা এনজাইমের, যে হাউ ইট বিহেভ। এই মেকানিজম জানার জন্য বেশ কিছু মেথড আছে। তোমার একটা মেথড হচ্ছে ধরো যখন আমরা মেকানিজম জানতে চাই একটা এনজাইম কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি, তো এই প্রোটিনের কোন পার্টটা কি ধরনের ফাংশন করে,
এটা নট অনলি এই এনজাইমের জন্য প্রযোজ্য, যে কোনো প্রোটিনের স্টাডি না আমরা আসলে এভাবেই করি যে এই প্রোটিনের কোন পার্টটা কি কাজ করে এটা জানার একটা অপশন হচ্ছে ওই পার্টগুলোতে আমরা একটা মিউটেশন করে দিই আর কি। মিউটেশন করে দিলে তখন হচ্ছে তোমার, তারপর হচ্ছে আমরা দেখি যে এখন ধরো আমরা হচ্ছে ধরো তুমি একটা কোনো, আমরা প্রোটিনই বলি, হ্যাঁ, যে কারণ প্রোটিন আর এনজাইমের ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে সেম। ওকে, জাস্ট হচ্ছে স্টাডি ডিজাইন হতে হবে একটু ডিফারেন্ট হবে। তো ধরো তুমি দেখতে চাচ্ছ যে এই এনজাইমটা বা এই প্রোটিনটা হচ্ছে কোন পার্টটা কি কাজ করে, অপশন হচ্ছে ওই পার্টগুলোতে মিউটেশন করে দাও। ঠিক আছে, ধরো এনজাইমের তুমি দেখতে চাচ্ছ যে এই অ্যাক্টিভ সাইডে কি পরিবর্তন, অ্যাক্টিভ সাইডের কিছু মিউটেশন করে দাও। মিউটেশন মানে এই ক্ষেত্রে ধরো অনেক সময় হচ্ছে নকআউট করে দেওয়া যায় আর কি, নকআউট করে দেওয়া যায় বা নকডাউন করে দেওয়া যায়। নকআউট করলে মানে ওই ধরো এমন ভাবে মিউটেশন করবো ওইখানকার হয়তো বা কয়েকটা অ্যামাইনো অ্যাসিড তুমি চেঞ্জ করে দিতে পারবা। ওকে, মানে অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ করে দিলে, আচ্ছা অ্যামাইনো অ্যাসিডটা আমরা সরাসরি চেঞ্জ করতে পারি না, অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ করতে গেলে আমাদের কি করা লাগে? আচ্ছা কেউ বলো তো, ধরো আমরা আমরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ করতে চাচ্ছি, হ্যাঁ, কোনো প্রোটিনের, তাহলে আমাদের কি করতে হবে? এনি আইডিয়া? সিকোয়েন্স চেঞ্জ। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের হচ্ছে সিকোয়েন্সটা চেঞ্জ করতে সিকোয়েন্স হবে। করতে হবে, হ্যাঁ স্যার। হ্যাঁ, কারণ অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন আসলে কোত্থেকে আসে? ওই জিন থেকেই আসে না, প্রতিটা প্রোটিনের জন্য আলাদা আলাদা জিন আছে। তো আমরা যদি প্রোটিনে কোনো চেঞ্জ করতে চাই আমাদের চেঞ্জটা করতে হয় ওই জিনটাতে আর কি, জিনে চেঞ্জ করে দিলে তখন প্রোটিনে ওই চেঞ্জটা চলে আসবে। হচ্ছে যাই হোক, তা আমরা হচ্ছে ধরো কোন একটা প্রোটিনের কোন পার্টটা কি কাজ করে জানতে চাচ্ছি, আমরা হচ্ছে এখানে এরকম চেঞ্জ করে দিতে পারি, যেটাকে আমরা ইন জেনারেল মিউটেশন বলি। তারপরে হচ্ছে দেখবো দেখবো যে ওই প্রোটিনটা এখন কিরকম বিহেভ করে। হ্যাঁ, এটা একটা ওয়ে আর কি। এটাকে আমরা অনেক, এটাকে বলা হয় সাইট ডাইরেক্টেড মিউটাজেনেসিস। মানে ঠিক সাইট ডাইরেক্টেড মিউটাজেনেসিস এর একটা সুবিধা হচ্ছে যেই জায়গায় আমরা চাই সেই জায়গাতেই হচ্ছে আমরা তোমার মিউটেশনটা করতে পারি। এই ধর এগুলোর জন্য বিভিন্ন টেকনিক আছে। একটা হচ্ছে খুব ফেমাস টেকনিক, বর্তমানে তোমরা প্রচুর শোনো, গেস করো তো কোনটা? প্রচুর শোনো তোমরা একটা টেকনিক, কোনটা জানি? ক্রিসপার নাকি? এক্স্যাক্টলি, হ্যাঁ ক্রিসপার। ক্রিসপার হচ্ছে এরকম একটা টেকনিক আর কি, ক্রিসপার দিয়ে, যে শোনো যেটা হচ্ছে ক্রিসপার দিয়ে অনেক কিছু কথা শোনা যায়, বাট একদম বেসিকটা মনে রেখো, ক্রিসপার ইজ এ জিনোম এডিটিং টুল বা জিনোম এডিটিং টেকনিক। ক্রিসপার দিয়ে আমরা জিন এডিট করতে পারি। জিন এডিট মানে কি, যে চেঞ্জ করা, কেটে ফেলা, অ্যাড করা, এটাই তো। কিন্তু এটার আরেকটা সুবিধা আছে, যেটা হচ্ছে আমরা ঠিক যেই জায়গাতে চাই সিকোয়েন্সের ঠিক সেই জায়গাতে আমরা এই চেঞ্জটা করতে পারি। এগুলাকে এই জন্য বলা হয় সাইট ডাইরেক্টেড। হ্যাঁ, যেই জায়গায় যাচ্ছি সেখানে আর কি। তো এরকম চেঞ্জ করে দিলে তখন হচ্ছে আমরা মানে ওই ক্রিসপার দিয়ে করতে পারি। আরো টেকনিক ছিল, ধরো আরেকটা টেকনিক ছিল ট্যালেন, TALEN। ট্যালেন ওরকম একটা সাইট ডাইরেক্টেড মিউটাজেনেসিস টেকনিক। তার আগে ছিল জিঙ্ক ফিঙ্গার প্রোটিন। জিঙ্ক ফিঙ্গার প্রোটিন, জেড, জিঙ্ক কি জেড দিতে হয় না, হ্যাঁ জেড টি, ZFP, হ্যাঁ জিঙ্ক ফিঙ্গার প্রোটিন। এই তিনটা টেকনিক, জিঙ্ক ফিঙ্গার প্রোটিন, ট্যালেন্ট বা ক্রিসপার ক্যাসনাইন, এগুলাতে ওই সাইড ডাইরেক্টেড মিউটাজেনেসিসই করা যায়। কিন্তু ওই জিঙ্ক ফিঙ্গার প্রোটিন এটা এখন অবসোলেট হয়ে গেছে, এটাকে ইউজ করেন, এটা অনেক আগের টেকনিক আর কি। তারপরে আসলো ট্যালেন্ট। ট্যালেন্ট ওয়াজ এ গুড ওয়ান, বাট ট্যালেন্ট হচ্ছে ঠিক মতো মোটামুটি মানুষজন এটা ইউজ করার আগেই না ক্রিসপার চলে আসে, এবং ক্রিসপারের ট্যালেন্টের চেয়ে কিছু বেনিফিট আছে। ক্রিসপার ইজ বেটার দেন দ্য ট্যালেন্ট, মোর এফিশিয়েন্ট। তো এখন হচ্ছে সবাই এই জন্য ক্রিসপারটাই বেশি ইউজ করে। আমি হচ্ছে জিনোম এডিটিং এর কাজ করতাম ট্যালেন্ট এবং ক্রিসপার দিয়ে আর কি, প্রথমে ট্যালেন্ট দিয়ে আমি করতাম, পরে ক্রিসপার দিয়ে শুরু করি আর কি। তো যাই হোক, এরকম চেঞ্জ করে আমরা ফাংশনালিটি দেখতে পারি, তো এটা তো একটা ওয়ে, ঠিক আছে। বাট মোস্ট ওল্ড আর কমন ওয়ে হচ্ছে এনজাইমের রেট, রেট দেখা আর কি। ওকে, এনজাইমের আমরা যদি এনজাইমের রেট নিয়ে কাজ করি তখনও হচ্ছে এনজাইমের অ্যাক্টিভিটিস বা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমাদের একটা আইডিয়া হয়। একটা আইডিয়া হচ্ছে যে এই এনজাইমটা হচ্ছে স্পেশালি এনজাইম কাইনেটিক্স দিয়ে আমরা স্পেশালি হচ্ছে সারাউন্ডিং এর যে ইফেক্ট, ধরো একটা রিয়াকশন যেখানে ঘটে সেটা তো একটা ইনভায়রনমেন্ট। সেটা ধরো ধরো আমাদের বডির ভেতরেই যখন রিয়াকশন ঘটে সেগুলো তো হচ্ছে ইনভায়রনমেন্ট না, সেখানে হচ্ছে টেম্পারেচার, পিএইচ, প্রেশার, হ্যাঁ এগুলো অনেক কিছুই আছে আর কি। ঠিক আছে, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, এনজাইমের কনসেন্ট্রেশন, সো এগুলার ইফেক্ট কেমন ওই এনজাইম অ্যাক্টিভিটির ওপর, এগুলো আমরা দেখতে পারি হচ্ছে এই
এনজাইম কাইনেটিক্স দিয়ে, ঠিক আছে। সো এনজাইম কাইনেটিক্সে বেসিক্যালি আমরা হচ্ছে রিঅ্যাকশন রেটটাই হচ্ছে দেখি, যে এই ফ্যাক্টরগুলো রিঅ্যাকশন রেটের উপর হচ্ছে কি ধরনের ইফেক্ট আছে। তো এই চ্যাপ্টারে এই জন্য হচ্ছে আমরা ওই রিঅ্যাকশন রেট নিয়ে আলোচনা করবো, যে রিঅ্যাকশন রেট কি এগুলো তোমরা জানো, ঠিক আছে, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ওকে। তো এগুলো তো তোমরা জানোই আর কি, রিঅ্যাকশন রেট কি, যে রিঅ্যাকশনের গতি আর কি, হ্যাঁ। এবং রিঅ্যাকশন রেটকে আমরা কিভাবে ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি ইন টার্মস অফ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, অ্যাক্টিভেশন এনার্জি, ওকে, অ্যাবসলিউট টেম্পারেচার, ওকে, এগুলা নিয়ে আলোচনা আছে। আর এটা তো কমন জিনিস। আর এই রেটের উপর বিভিন্ন যে যে কন্ডিশন বললাম, এনভায়রনমেন্টাল কন্ডিশনের যে এফেক্ট আছে, সাবস্ট্রেট, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, প্রোডাক্ট কনসেন্ট্রেশন, ইনহিবিটরস, টেম্পারেচার, পিএইচ, এই সবগুলো নিয়ে না আমরা আলোচনা করব না, হ্যাঁ। আমরা বেসিক্যালি হচ্ছে এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন নিয়ে কিছুটা আলোচনা করব আর কি, ঠিক আছে। আর যে ফিডব্যাক ইনহিবিশনের ব্যাপারটা পরবর্তীতে আসে, তখন ওই ক্ষেত্রে ফিডব্যাক ইনহিবিশনের এই রেটের উপর ইফেক্ট আমরা হচ্ছে কাইনেটিক্স এর সেন্সে না, আমরা জাস্ট ফিডব্যাক ইনহিবিশন কি সেটা জানবো, কিন্তু ওই যে সেটা ওই রিঅ্যাকশন রেটটাকে কিভাবে ইনফ্লুয়েন্স করে, মানে এই ইকুয়েশন দিয়ে আমরা হচ্ছে আলোচনা করব না আর কি, হ্যাঁ। এনিওয়ে, সো ইফেক্ট অফ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এখানে আসলে এখানে মেইনলি কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, যে এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যে কম হলে কি হয়, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কি হয়, ওকে। মানে এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সাথে রিঅ্যাকশন রেটের রিলেশনটা কিরকম, যেমন ধরো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বেশি, তখন রেটটা কিরকম হবে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি কম হয় তখন রেটটা কি হবে, এরকম, ঠিক আছে? তো এখানে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের। ধরো আমরা দেখতে চাচ্ছি যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের ইফেক্ট রিঅ্যাকশন রেটের উপর। এবার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, একটা রিঅ্যাকশন ঘটে, রাইট? কারণ রিঅ্যাকশন হচ্ছে, সাবস্ট্রেট তো হচ্ছে রিঅ্যাকশন করতেছে, কনসেন্ট্রেশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। কিন্তু যেহেতু চেঞ্জ হয়, তো সরাসরি সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটাকে মনিটর করা খুব ডিফিকাল্ট। একটা জিনিস কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, সেটা আসলে তুমি মনিটর করবে কিভাবে? এখন যদি অনেক বড় কিছু হইতো, ম্যাক্রো লেভেলের কিছু হতো, তাহলে না মনিটর করা যায়। এখন রিঅ্যাকশন হচ্ছে ধরো এটা কি মাইক্রোস্কোপিক লেভেলও না, তার থেকে অনেক ছোট লেভেলে, তো এই জিনিসটা তো মনিটর করার উপায় নেই। তো এই জন্য একটা অল্টারনেট ইউজ করা হয়, যে আমরা এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের ইফেক্টটাই দেখতে চাচ্ছি ভেলোসিটির উপর, কিন্তু একটা অল্টারনেট ওয়েতে। এই অল্টারনেট ওয়েটা কি, আমরা হচ্ছে ইনিশিয়াল রেটটা হচ্ছে ওই ক্ষেত্রে মনিটর করি, ইনিশিয়াল রেটটা, হ্যাঁ। ইনিশিয়াল রেটটা আমরা মেজার করি। আমরা ইনিশিয়াল রেট কেন মেজার করতে পারি, কারণ রেট এবং সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, যদি এই ইকুয়েশনটা আমরা দেখি, হ্যাঁ, আমরা দেখতেছি যে রেট হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সাথে কি রিলেটেড, রাইট? কারণ ধরো সিঙ্গেল সাবস্ট্রেট হলে ভি ইকুয়াল টু কে এস সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, ডাবল সাবস্ট্রেট হলে S1 S2, হ্যাঁ। তো তাহলে হচ্ছে আমরা বলতেছি যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, এই জন্য আমরা হচ্ছে এটাকে মনিটর করতে পারতেছি না। আবার বলতেছি যে ঠিক আছে, আমরা হচ্ছে ভেলোসিটি মেজার করবো, হ্যাঁ। এখন ভেলোসিটি তাহলে আমরা কিভাবে ইনিশিয়াল ভেলোসিটি আমরা হচ্ছে মনিটর করবো বা মেজার করবো, কিভাবে করবো? ঘুরে ফিরে তো হিসাব একই, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনই তো চলে আসতেছে। তো এই ক্ষেত্রে এই জন্য কিন্তু আমরা রেট না বলে ইনিশিয়াল রেট বলছি, যে কোনটা মেজার করবো, ইনিশিয়াল রেট। কেন? মানে ইনিশিয়াল রেট যখন আমরা মেজার করবো, তখন হচ্ছে কনসেন্ট্রেশন কোনটা যাবে। ধরো ইনিশিয়াল রেট কি, রেট ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন। সেই ক্ষেত্রে যেহেতু আমরা বলতেছি ইনিশিয়াল রেট, সো ওই কনসেন্ট্রেশনটা হবে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর কি। এক সেকেন্ড। তো ইনিশিয়াল কনসেন্ট্রেশনের একটা সুবিধা হচ্ছে যে একটা যখন রিয়াকশন শুরু হয়, একদম শুরুতেই তো আর সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যায় না। সো এই রিয়াকশন শুরুর ফার্স্ট ফিউ সেকেন্ড ওই সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের চেঞ্জটা খুব কম। So আমরা ধরে নিতে পারি যে শুরুতে হচ্ছে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন থাকে হচ্ছে খুবই, মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের যে চেঞ্জ এটা এতই ছোট যে এটা নেগলিজেবল লেভেলে। সো তখন আমরা এটাকে একটা কনস্ট্যান্ট ধরে দিতে পারি, যে একদম শুরুতে ইন দ্য বিগিনিং সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন হচ্ছে একটা কনস্ট্যান্ট লেভেলে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা তখন আমাদের জন্য এই ইকুয়েশন দিয়ে, যে V0 ইনিশিয়াল রেট ইকুয়াল টু কনসেন্ট্রেশন ইনটু কি বলে এটা কনস্ট্যান্ট, হ্যাঁ, এটা আমরা তখন মেজার করতে পারি আর কি। এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি চেঞ্জ হতে থাকে তাহলে হচ্ছে রেট কিভাবে চেঞ্জ,
ওকে, তোমরা হচ্ছে এখানে এগুলা এই যে এখানে কথাগুলো লেখা আছে। ওকে, এগুলো যদি পড়ো তখন বুঝে যাবা। ধরো এই গ্রাফটা, ওকে, এই গ্রাফটা হচ্ছে এক্স এক্সিস বরাবর আছে হচ্ছে তোমার সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি। সাবস্ট্রেটের শুরুর দিকে দেখো, শুরুর দিকে কিন্তু গ্রাফটা বেশ স্টিপ না, খুব খারাপ প্রকৃতির গ্রাফ। কেন? কারণ শুরুর দিকে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ালে তোমার রেট হচ্ছে, রেট বাড়ার গতিও বেশ, মানে রেট বেশ হচ্ছে মানে দ্রুততার সাথে হচ্ছে রিয়াকশনের রেট বাড়বে। হুম। কিন্তু একসময় হবে কি, রেট বাড় সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যত বাড়াতে থাকবা, এই রেট বাড়ার পরিমাণটা কমতে থাকবে, কমতে কমতে একসময় না এটা একটা কনস্ট্যান্ট লেভেলে চলে আসবে। মানে তখন তুমি সাবস্ট্রেট যতই অ্যাড করো না কেন, এই ভেলোসিটি বা রিয়াকশন রেট আর বাড়বে না। ওকে, সো এই অবস্থাটায় যে রিয়াকশন রেটটা থাকে সেটাকে হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি বলে, মানে রিয়াকশনের রেট এর থেকে বাড়া সম্ভব না। কোনো রিয়াকশনের রেটই কিন্তু তুমি ইনফাইনেটলি বাড়াতে পারবে না, যে আমি বাড়াতেই থাকবো, এটা সম্ভব না। সব রিয়াকশনই একসময় একটা ম্যাক্সিমাম রেটে চলে আসবে। ওকে, ওকে, ওই যে ভিডিও লেকচারটা আপলোড করা হয়েছে এটা হচ্ছে এই পর্যন্ত আর কি, এই পর্যন্ত করা আছে। পরের পার্টটা আমি আজকে দিব। পরের পার্টে হচ্ছে আমরা ইএস কমপ্লেক্স নিয়ে কথা, বেসিক্যালি পরের পার্টে না আমরা একটা ইকুয়েশন নিয়ে কথা বলবো, যেটাকে বলে মাইকেলিস মেন্টেন ইকুয়েশন। এই ইকুয়েশনটা হচ্ছে যে রিয়াকশনের যে রেট সেটাকে এক্সপ্রেস করার একটা ইকুয়েশন, কিন্তু সব ধরনের রিয়াকশনের রেট কেনা। এটা হচ্ছে মনোসাবস্ট্রেট রিয়াকশন। মনোসাবস্ট্রেট রিয়াকশন কি, যেখানে একটা সাবস্ট্রেট সে হচ্ছে এনজাইমের সাথে রিয়াকশন করে প্রোডাক্ট তৈরি করবে। ঠিক আছে, এই ইকুয়েশনটা এই মাইকেলিস মেন্টেন, তারা হচ্ছে সায়েন্টিস্ট, তারা হচ্ছে এই মনোসাবস্ট্রেট রিয়াকশনের রেট এক্সপ্রেস করার একটা ইকুয়েশন তারা ড্রাইভ করেছিল। আমরা শুধুমাত্র সেই ইকুয়েশনটা নিয়ে কথা বলবো আর কি এই লেকচারে। একটা জিনিস মনে রেখো, দিস ইজ নট দ্য অনলি ইকুয়েশন। হ্যাঁ, কারণ যখন ধরো তোমার সাবস্ট্রেট মনো না ডাবল হয়ে গেল, তখন তো ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা অত ইকুয়েশন নিয়ে এখানে একটা ইকুয়েশন নিয়ে কথা বলবো আর কি। ওকে, তো যখন আবার এই মাইকেলিস মেন্টেনের ইকুয়েশন নিয়ে কথা বলতে হয়, ইএস কমপ্লেক্সটা অটোমেটিক্যালি চলে আসে। ঠিক আছে, ইএস কমপ্লেক্স চলে আসে কেন? এখন একটা রিয়াকশন যখন হয়, রিয়াকশন তো মানে একদম প্রোডাক্ট থেকে সরাসরি, সরি, সাবস্ট্রেট থেকে সরাসরি প্রোডাক্টে চলে যায় না। প্রথমে হচ্ছে সাবস্ট্রেটটা এনজাইমের সাথে একটা ইন্টারাকশন করে, ইন্টারাকশন করে একটা ইন্টারিম ফর্মে পরিণত হয়, এনজাইম সাবস্ট্রেট ইন্টারাক্টেড অবস্থায়। সেটাকে আমরা ইএস বলি, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বলি। সো প্রথমে হচ্ছে সাবস্ট্রেট এনজাইম রিঅ্যাক্ট করে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়, তারপর সেখান থেকে হচ্ছে এনজাইম আর প্রোডাক্টে তৈরি হয়। ওকে, সো এই জন্য যখনই আমরা হচ্ছে কোনো রিয়াকশনের ইকুয়েশন নিয়ে কথা বলবো, এই ইএস কমপ্লেক্সটা হচ্ছে অটোমেটিক্যালি চলে আসে। ঠিক আছে, ওকে। তো এখন কথা হচ্ছে এই যে ঠিক আছে, আমরা হচ্ছে ধরো এই ইকুয়েশনটা চিন্তা করি, মানে এই রিয়াকশনটা চিন্তা করি, মনোসাবস্ট্রেট এনজাইম আর সাবস্ট্রেট রিয়াকশন করে ইন্টারেক্ট করে প্রথমে একটা ইএস কমপ্লেক্স তৈরি করলো, তারপর এখান থেকে এনজাইম আর প্রোডাক্ট তৈরি হলো। ঠিক আছে, এবং এখানে কেন ডাবল ডাবল দাগটা, কারণ আমরা জানি একটা রিয়াকশনের প্রতিটি স্টেপই হচ্ছে দুই দুই দিকেই হতে পারে, রাইট? ফরওয়ার্ডও হতে পারে, রিভার্সও হতে পারে। আচ্ছা, তাই এটা গেল, সেই রেটটা তো আছে এখানে। ঠিক আছে, এই ইকুয়েশনটা এখানে গেল। তো এই মাইকেলিস মেন্টেন আসলে সে কি করছে? তাদের না একটা হাইপোথিসিস ছিল। হাইপোথিসিস হচ্ছে এই যে ইকুয়েশনটা, এটাকে আমরা বলতে পারি কি টু স্টেপ, তো এখান থেকে এখানে হলো, এখান থেকে এখানে হলো। এই ইকুয়েশনটার কোন স্টেপটা হচ্ছে রেট লিমিটিং? ঠিক আছে, তো তাদের একটা হাইপোথিসিস হচ্ছে rate limiting step in enzymatic reaction is the breakdown of EX complex to product and free enzyme. মানে রিঅ্যাকশন যখন হয়, এনজাইম আর সাবস্ট্রেট ইন্টারঅ্যাক্ট করে ইএক্স কমপ্লেক্স তৈরি করলো, তারপর এখান থেকে হচ্ছে এনজাইম আর প্রোডাক্ট তৈরি হলো। এই মাইকেলিস মেন্টেন তারা হচ্ছে একটা হাইপোথিসিস দিয়েছিল যে তোমার এই এনজাইম আর সাবস্ট্রেট রিঅ্যাকশন, মানে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে যেই স্টেপটাতে
এই ইএস কমপ্লেক্সটা ভেঙে প্রোডাক্ট তৈরি হয়, সেটাই হচ্ছে রেট লিমিটিং স্টেপ। ওকে, তারা এই হাইপোথিসিস দিয়েছিল। পরবর্তীতে তারা ইকুয়েশনের মাধ্যমে ড্রাইভ করছে আর কি এটা। ঠিক আছে, স্যার এখানে k-1 k-2 দিয়ে কি মিন করছে? আচ্ছা এখানে -1 শুধুমাত্র রিভার্সটাকে মিন করে, তো -1 এর আলাদা কোনো ভ্যালু নেই। আচ্ছা এখানে যে 4টা কে দেখতেছো না, এই যে k1 k2 k-1 k-2, টোটাল এখানে স্টেপ মানে রিঅ্যাকশন আসলে ঘটতেছে, কিন্তু আমরা যদি আলাদা আলাদা ভেঙে ফেলতে চাই 4টা ডিরেকশনে, কিন্তু এনজাইম আর সাবস্ট্রেট থেকে ইএস তৈরি হচ্ছে একটা, ইএস থেকে ই প্লাস পি তৈরি হচ্ছে একটা, আবার ই প্লাস পি থেকে তো ইএসও হতে পারে, আবার ইএস থেকেও ই প্লাস এও হচ্ছে। টোটাল কিন্তু 4টা রিঅ্যাকশন হচ্ছে এখানে। হ্যাঁ, আমরা এটা একদম ভেঙে ফেলি, প্রতিটা স্টেপে তো আলাদা আলাদা কনস্ট্যান্ট থাকবে, ঠিক না? মাস্ট, প্রতিটা স্টেপে হচ্ছে আলাদা কনস্ট্যান্ট থাকবে, সেই কে হচ্ছে সেই কনস্ট্যান্ট গুলো। সো k1 মানে হচ্ছে এই প্রথম স্টেপের কনস্ট্যান্ট, k2 মানে হচ্ছে k1 হচ্ছে প্রথম ফরওয়ার্ড স্টেপের কনস্ট্যান্ট, k2 প্রথম সেকেন্ড ফরওয়ার্ড স্টেপের কনস্ট্যান্ট, আর k-2 হচ্ছে সেকেন্ড মানে রিভার্স স্টেপের কনস্ট্যান্ট আর কি। k-1 হচ্ছে এই রিভার্স স্টেপের। সেখানে -1 মানে হচ্ছে ওই ওই না যে +1 -1 ওইটা না, জাস্ট হচ্ছে কোন ডিরেকশনে হচ্ছে সেটাকে মিন করতে। তুমি যদি এখানে k-1 না দিয়ে k3 দাও, এটা যদি k4 দাও, তাহলেও কারো ইস ওকে। ঠিক আছে, ধরো 1 2 3 4 দিয়ে 1 2 -1 -2 দিছে, তুমি এখানে কে এ কে বি k3 k4 দাও, থিওরিটিক্যালি কোনো সমস্যা নেই। তখন তোমাকে ডিফাইন করে দিতে হবে যে k1 বলতে আমি এই স্টেপটার কনস্ট্যান্টটা বলতেছি। ওকে, সো কিন্তু যদি আমরা এইভাবে দেখাই, মাচ ইজি টু আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তারপর হচ্ছে ইকুয়েশনের ডেরাইভেশনটা পড়ে ফেলো। আচ্ছা, ইকুয়েশনের ডেরাইভেশন যখন পড়বা, একটু ইনফরমেশন দিয়ে রাখি, এটা এই ইকুয়েশনের জন্য না, যে কোনো ইকুয়েশনের জন্য। এই ম্যাথস, আমরা ইকুয়েশন বলি, এটা ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, আর যাই বলি, সবই তো অ্যাকচুয়ালি তো ম্যাথ। এভরিথিং ইজ ম্যাথমেটিক্স। যখনই কোনো ইকুয়েশন ডেরাইভ করা হয়, সেই ইকুয়েশন ডেরাইভ করার সময় কিছু কন্ডিশন অ্যাপ্লাই করা হয়। এই কন্ডিশন গুলো সবসময় বোঝার চেষ্টা করি যে কোন কন্ডিশনটা অ্যাপ্লাই করে হচ্ছে এই ইকুয়েশন ডেরাইভ করার জন্য। কন্ডিশন অ্যাপ্লাই না করলে না ইকুয়েশন ডেরাইভ করা ইজ ভেরি ডিফিকাল্ট। ওকে, কন্ডিশন অ্যাপ্লাই না করলে কেন ডিফিকাল্ট আমি একটু বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, ধরো ফর এক্সাম্পল এই ইকুয়েশনটার জন্য তোমার যে ই প্লাস এস ইএস ইপি এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে কি কি কন্ডিশন আছে দেখো। একদম শুরুতে মানে রিঅ্যাকশন ধরো মাত্র শুরু হলো, রিঅ্যাকশন যখন দেখো মানে কি কি কন্ডিশন অ্যাপ্লাই করতেছে আমি এটা দেখাচ্ছি। যে রিঅ্যাকশনের শুরুতে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি একদম কম থাকবে, স্বাভাবিক, রিঅ্যাকশন মাত্র শুরু হয়েছে, এত প্রোডাক্ট আসবে করতে থেকে। তো ওই শুরুতে আমরা যখন ওই ইনিশিয়াল অবস্থাটা কনসিডার করব, তখন আমরা ধরে নিতে পারি প্রোডাক্টের কনসেন্ট্রেশন নেগলিজিবল, মানে অলমোস্ট জিরো। এখন প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি জিরো থাকে, তাহলে এই স্টেপটা হবে কেমনে, এই ই প্লাস পি থেকে ইএস হবে কি হবে, রাইট? কারণ প্রোডাক্টই নাই। যখন আমরা এই ফরওয়ার্ড রিঅ্যাকশনটা চিন্তা করবো, তখন কিন্তু এইটা কি, পি হচ্ছে সাবস্ট্রেট, কারণ সাবস্ট্রেটই নিয়ে রিঅ্যাকশন হবে কেমনে। তো তাহলে কিন্তু আমরা এই ইকুয়েশনটাকে একটু রিরাইট করতে পারি। এই দেখো, ফরওয়ার্ডটা উধাও করে দিছে। ওকে, এখন বলতে পারো স্যার কেন আমরা ফরওয়ার্ড উধাও করে দিব? আমরা কিন্তু রিঅ্যাকশন রেট নিয়েই মানে রেটটাই হচ্ছে জানতে চাচ্ছি। এবং আমরা একটা জিনিস অলরেডি জেনেছি যে আমরা যখন রিঅ্যাকশন রেট নিয়ে কাজ করতে চাই, তখন হচ্ছে আমরা ইনিশিয়াল রেটটা নিয়ে কাজ করি। কারণ হচ্ছে মাঝখানের রেট মেজার করা খুব ডিফিকাল্ট। কারণ মাঝখানের রেট মেজার করতে গেলে আমাদের মাঝখানের কনসেন্ট্রেশন লাগবে, মাঝখানের মানে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন লাগবে, মাঝখানের সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন মেজার করা অলমোস্ট ইম্পসিবল, কারণ সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন কন্টিনিউয়াস চেঞ্জ হতে থাকে। এই জন্যই এই রেটের ইকুয়েশন গুলো যখন ডিরাইভ করা হয়, ইনিশিয়াল ভেলোসিটি বা ইনিশিয়াল রেট দিয়ে ডিরাইভ করা হয়। ঠিক আছে, তো এই জন্যই এই মাইকেলিস মেন্টেনও তারা শুরু করছে একদম ফার্স্ট কন্ডিশন, যে ইনিশিয়াল অবস্থায় কি হয়, ফার্স্ট কন্ডিশন থেকে এখানে গেছে। ওকে, তারপরে তারা এখান থেকে কি করছে,
যখন হচ্ছে এটা উধাও করে দিল, তখন আমরা যদি V0 বিবেচনা করি, ঠিক আছে, তাহলে V0 হচ্ছে K2 ES। কিন্তু মনে রেখো এই V0 কিন্তু এই পুরা রিয়াকশনটাকে রিপ্রেজেন্ট করতেছে না। আচ্ছা, V0 K2 ES শুধুমাত্র কোন স্টেপের রেটটাকে রিপ্রেজেন্ট করে কেউ বলো তো? ফার্স্ট ভালো করে স্টেপ। দেখা কর। সেকেন্ড ব্যাকওয়ার্ড রিলেশন। ও ইয়া আচ্ছা। এক্স্যাক্টলি, কারণ এখানে কনসেন্ট্রেশন কি ইএস এর, হ্যাঁ ইএস করে এই যে এইখানে, তো এইটা হচ্ছে সাবস্ট্রেট এখানে। আর K2 কোন স্টেপের? এই স্টেপের। সো এই স্টেপটাকে ইএস ভেঙে যে ইয়ার কি হচ্ছে এই স্টেপটাকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত তো গেল। এখন কোশ্চেন করতে পারো যে এইটা কেন কনসিডার করছে, এই স্টেপগুলো কি কি দোষ করলো। হাইপোথিসিসটা মনে আছে তাদের? হাইপোথিসিস তারা কি দিছিল? The rate limiting step in enzymatic reaction is the breakdown of the ES complex to product and free energy। মানে তাদের হাইপোথিসিস ছিল এই স্টেপটাই হচ্ছে রেট লিমিটিং স্টেপ, তো এই জন্য তারা ওই স্টেপটাই প্রথমে ধরছে। আচ্ছা গেল। এখন ঘটনা হচ্ছে তাহলে আমাদের কি লাগবে? এখন হচ্ছে ইএস এর কনসেন্ট্রেশন লাগবে। আমরা তো একটা অ্যাটলিস্ট একটা আমাদের শর্ত কন্ডিশন আরোপ করে একটা তো স্টেপ পাইছি। কথা হচ্ছে স্যার একটা কোয়েশ্চেন ছিল, জি রেট লিমিটিং স্টেপ তো ওইটা না যেটাতে সবচেয়ে বেশি টাইম লাগে। ইএস অ্যাক্টিভেশন এনার্জি সবচেয়ে বেশি যে। সো এখানে সাব মানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ফর্ম হওয়ার আগে কি কম টাইম লাগবে, এন্ড দেন ওইটা ফর্ম করার পরে যে প্রোডাক্ট ফর্ম হয় ওইটা বেশি অ্যাক্টিভেশন এনার্জি লাগে? দ্যাটস কি সেকেন্ড পার্টটা আমরা রেট লিমিটিং স্টেপ ধরছি। হ্যাঁ ইয়েস, এইটা হচ্ছে এইটাই বেসিক্যালি মেইন কারণ। আমি জাস্ট আরেকটু অ্যাড করি আর কি, যেটা হয় কি এনজাইম তো সাবস্ট্রেটের সাথে হচ্ছে খুবই স্পেসিফিক হয়। তা তুমি যখন এনজাইম আর সাবস্ট্রেট দিবা, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স না মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যাবে। কারণ আমরা জানি হচ্ছে এনজাইম আর সাবস্ট্রেটের রিয়াকশন যেহেতু খুব স্পেসিফিক টাইপ, ওই রিয়াকশন গুলা খুব সহজেই হয়। এবং এনজাইম সাবস্ট্রেটের তোমার এই ইন্টারাকশনের জন্য আসলে কোনো অ্যাক্টিভেশন এনার্জি অলমোস্ট লাগে না আর কি, ঠিক আছে। এই এইটার বেসিসেই কিন্তু এই মাইকেলিস মেন্টেন হচ্ছে তোমার এই হাইপোথিসিসটা দিয়েছিল যে রেট লিমিটিং স্টেপ কোনটা, এনজাইম সাবস্ট্রেট যে কমপ্লেক্সটা ইএস কমপ্লেক্সটা যে ব্রেকডাউন হচ্ছে সেটাই হচ্ছে রেট লিমিটিং স্টেপ। কারণ ইএক্স কমপ্লেক্স একদম মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যাবে যখনই এবং এনজাইম এবং সাবস্ট্রেট থাকবে, ঠিক আছে। ওকে, সো এই জন্য জি বেসিক্যালি স্যার। এই স্টেপটা রেট লিমিটিং স্টেপ হয় না, ওটার জন্য কোনো এনার্জি লাগে না। এই জন্যই তো আসলে এনজাইম দেওয়া, যাতে আমাদের এনার্জি না লাগে, ঠিক আছে। ওকে, জি স্যার। আচ্ছা আমরা তো এই পর্যন্ত গেলাম। V0 হচ্ছে K2ES পাইছি। ঘটনা হচ্ছে তাইলে আমাদের এখানে কি লাগবে? আমরা তো V0 মেজার করতে চাচ্ছি, K2 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই না। তো আমাদের মেজার করতে হবে এই কনসেন্ট্রেশনটা, ইএস এর কনসেন্ট্রেশন। এখন ইএস এর কনসেন্ট্রেশন মেজার করা তো ভাই খুব ডিফিকাল্ট। কারণ ইএস কি, এটা একটা ফ্লিটিং মলিকিউল, কিন্তু খুবই ক্ষণস্থায়ী মলিকিউল। আর ক্ষণস্থায়ী মলিকিউলের কনসেন্ট্রেশন কেমন মাপবো? তো এটার কনসেন্ট্রেশন মাপার জন্য একটা মানে একটু ঘুরে পেঁচায় মাপা হয়। সেই ঘুরানো পেঁচানো ওইটা কি, যেটা করে টোটাল এনজাইমের কনসেন্ট্রেশন তো আমরা জানি, রাইট? কারণ আমি এনজাইম দিচ্ছি, আমি তো জানি টোটাল এনজাইম কনসেন্ট্রেশন কত। সো টোটাল এখন টোটাল এনজাইম কনসেন্ট্রেশন বলতে আমরা কি বুঝি? আমরা যখন বলবো টোটাল এনজাইম, একটা রিয়াকশনে কিন্তু এনজাইম দুইটা অবস্থায় থাকতে পারে, রাইট? আইদার সে হচ্ছে ফ্রি অবস্থায় থাকবে অথবা হচ্ছে সে সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে থাকবে। তাহলে আমরা যখন টোটাল এনজাইম বলবো সেটা হবে এই ফ্রি অবস্থায় যে এনজাইম আছে সেটা প্লাস সাবস্ট্রেটের সাথে সে বাইন্ড করে আছে, ঠিক আছে। তাহলে আমরা ফ্রি এনজাইম কোনটা, যেটা হচ্ছে টোটাল এনজাইম মাইনাস সাবস্ট্রেটের সাথে যে এনজাইম বাইন্ড করে আছে। তো যে ইএস যেটা, ইএস এর কনসেন্ট্রেশনই তো হচ্ছে সাবস্ট্রেট বাউন্ড এনজাইমের কনসেন্ট্রেশন না? এটা নিয়ে কারো কোনো আর্গুমেন্ট আছে, আপত্তি আছে? থাকার তো কথা না, রাইট? আচ্ছা থাকলে আর্গু করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এখন ধরো এই কি বলে, হ্যাঁ তাহলে ফ্রি এনজাইম গেল, যে ফ্রি এনজাইম হচ্ছে টোটাল এনজাইম মাইনাস সাবস্ট্রেট বাউন্ড এনজাইম। সাবস্ট্রেট বাউন্ড এনজাইমই তো এইটা ইএস, ঠিক আছে, সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে আছে। আচ্ছা এখন আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করা হলো। আরেকটা কন্ডিশন কি অ্যাপ্লাই করা হলো? ধরো সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন হচ্ছে টোটাল এনজাইম কনসেন্ট্রেশনের থেকে অনেক বেশি, ঠিক আছে।
ইউজুয়ালি রিঅ্যাকশনে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন অনেক বেশি দেওয়া হয়, এনজাইমের কনসেন্ট্রেশন অনেক কম হয়। যদি ব্যাপারটা এরকম হয় যে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন অনেক বেশি টোটাল এনজাইমের থেকে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে টোটাল এনজাইমের কনসেন্ট্রেশন অলমোস্ট নেগলিজিবল, কারণ সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন অনেক বেশি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওকে এই পর্যন্ত গেল তো। ওকে, যে টোটাল এনজাইমের কি, যে আমরা হচ্ছে নেগলেক্ট করতে পারতেছি টোটাল এনজাইমের কনসেন্ট্রেশন। আচ্ছা, এই পর্যন্ত গেল। আচ্ছা, এখন আমরা আবার হচ্ছে রিঅ্যাকশন বের করার চেষ্টা করি, এই রিঅ্যাকশন রেটটা। মানে আমরা কিন্তু এখন পর্যন্ত কনসেন্ট্রেশন বের করার ধান্দাতেই আছি। আচ্ছা, এখন কি জানি, আচ্ছা এখন আমরা আবার ইকুয়েশনটাই চাই, যে ইএস কে ইএস ই প্লাস বি। হ্যাঁ, এই ইএস ইএস তো হচ্ছে ইএস থেকে রিঅ্যাকশন কোন দিকে যেতে পারে, দুই দিকেই তো যেতে পারে। এনজাইমার প্রোডাক্টও ফর্ম করতে পারে, এনজাইমার সাবস্ট্রেটও কি ফর্ম করতে পারে, ঠিক না? আমরা যদি এই রেটটা ধরি, যে এই স্টেপটা ধরি, সেটা হচ্ছে আমরা বলতে পারি ইএস ফরমেশন স্টেপ। আর যদি আমরা এই স্টেপটা ধরি, সেটা হবে হচ্ছে ইএস ব্রেকডাউন স্টেপ। আচ্ছা, তাহলে আমরা যদি এখন এগুলার ইকুয়েশন তৈরি করতে চাই, রেট বের করতে চাই, তাহলে এই ইএস ফরমেশনের রেট কি হবে? ইএস ফরমেশনের রেট হবে এই কনস্ট্যান্টটা প্লাস হচ্ছে এই দুইজনের কনসেন্ট্রেশন, রাইট? ওকে, তাহলে কি হবে কে ওয়ান ইন্টু এস ইন্টু ই। আচ্ছা, এখানে সরাসরি লেখা হয়েছে, এটা একটু বুঝছো তো? এখানে কি লেখা হয়েছে একটু সরাসরি দিয়ে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এই স্টেপটা আমাকে একটু এক্সপ্লেন করো তো, এটা এমনি লিখলো কেন? মানে আমরা তো জানি এটা হওয়ার কথা কি, এটা হওয়ার কথা হচ্ছে কে ওয়ান ইন্টু কনসেন্ট্রেশন অফ ই ইন্টু কনসেন্ট্রেশন অফ এস, ঠিক না? তাহলে এই ভদ্রলোক এমনি লিখলো কেন? দেখি কেউ আমার একটু বোঝাও তো, বুঝতেছি না। এই কেউ একজন, এটা তো চোখের সামনেই আছে। কোনটা কথা বলতেছেন? এই যে এই স্টেপটা আর কি। হ্যাঁ, রেট অফ ইএস ফরমেশন কি? রেট অফ ইএস ফরমেশন হচ্ছে এই স্টেপটা, তো ই প্লাস এস, ই আর এস রিঅ্যাকশন করে এটা হচ্ছে যে কোনো রেটের রেট কি, রেট ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন। তার কিসের কনসেন্ট্রেশন? সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন। এই স্টেপের ক্ষেত্রে সাবস্ট্রেট হচ্ছে এইটা আর এইটা। ওকে, তাহলে এই স্টেপের রেট কি হবে? এই কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ ই ইনটু কনসেন্ট্রেশন অফ এস, ঠিক আছে? ফরমেশন। ওকে, কেউ কনস্ট্যান্টও আছে, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন আছে, তাহলে এই কনসেন্ট্রেশন করতে গিয়ে আসলো, এখানে তো কনসেন্ট্রেশন অফ ই হওয়ার কথা, এটাই কিন্তু কনসেন্ট্রেশন অফ ই। আমরা একটু আগে কিন্তু এখানে বের করছি। ইটা কি? ইটা তো হচ্ছে সেই ফ্রি এনজাইম। ফ্রি এনজাইম হচ্ছে টোটাল এনজাইম মাইনাস কনসেন্ট্রেশন অফ ইএস। সো সরাসরি না এখানে ওই ভ্যালুটা বসে গেছে। ওকে, এইভাবেই হচ্ছে যদি আমরা ইএস এর ব্রেকডাউন এখন চিন্তা করি, ইএস এর ব্রেকডাউন এখান থেকে এইখানে হচ্ছে, তো এইটা ক্ষেত্রে তখন কি হবে? তখন রিঅ্যাকশন রেট হবে এই কে টু কনস্ট্যান্ট এইটা ইনটু এই ইএস এর কনসেন্ট্রেশন। ওকে, আচ্ছা এটা তো গেল। এই প্লাস আবার কে মাইনাস ওয়ান ইএস আসছে কেন? একটু তো বুঝলাম। তাহলে আবার এই ভদ্রলোক কোত্থেকে আসলো? কে মাইনাস ওয়ান ইএস। এই ইএস এর যে ব্রেকডাউন হচ্ছে সেটা কি শুধু এদিকেই যাচ্ছে? এদিকে তো যাচ্ছে না, দুই দিকেই তো যায়। ইএস এর ব্রেকডাউন হয়ে ই প্লাস কিউ তৈরি হতে পারে, ই প্লাস কিউ এসও তৈরি হতে পারে, ঠিক আছে? সো আমরা যদি ইএস ব্রেকডাউন স্টেপের রেট জানতে চাই, সো আমাদের তখন এই দুই স্টেপই কি করতে হবে? কনসিডার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ইএস ব্রেকডাউনের রেট হবে ওই দুই স্টেপের মিলিত, মানে যোগফল আর কি। ফার্স্ট হচ্ছে যে মানে এই স্টেপের রিঅ্যাকশন রেট প্লাস এই অ্যাকশনের এই স্টেপের রিঅ্যাকশন রেট, ওইটাই করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা একটু তো আমরা গেলাম, কিন্তু আমরা এই দুইটা আসলে কেন বের করলাম? আমরা এই রেট অফ ইএস ফরমেশন আর এবং রেট অফ ইএস ব্রেকডাউন দিয়ে কি করতাম, কি করবো আমরা? হ্যাঁ, ওকে, এখন হচ্ছে থার্ড একটা শর্ত চলে আসে। শর্ত হচ্ছে বা কন্ডিশন। আমরা কি জানি একটা রিঅ্যাকশন যখন ইকুইলিব্রিয়ামে থাকে তখন কি হয়? তখন কিন্তু ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রিভার্স রিঅ্যাকশনের রেট হচ্ছে
সমান হয় এবং সব রিয়াকশনই হচ্ছে ইকুইলিব্রিয়ামে যায়। সো ওই কন্ডিশনটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তখন কিন্তু আমরা বলতে পারবো ইএস ফরমেশন আর ইএস ব্রেকডাউনের রেট হচ্ছে সমান। ওকে, এই দুইটা ইকুয়াল। তারপরে হচ্ছে ওই যে সেই ঐকিক নিয়ম আমরা আগে মানে ছোটকালে যা করতাম, ঐকিক নিয়ম হচ্ছে অদল বদল এদিক সেদিক করে ফাইনালি এই ইএস এর কনসেন্ট্রেশনটা আমরা বের করবো। ঠিক আছে, এই ফাইনালি ইএস এর কনসেন্ট্রেশনটা বের করছে। এখন এই ইএস এর কনসেন্ট্রেশনটা আমরা আসলে কেন বের করছিলাম, কারণ একদম শুরুতে আমরা একটা রেট ধরে নিছিলাম, মানে বের করে নিছিলাম যে ভিজির ইকুয়াল টু কে টু ইএস। তো আমরা ইএস এর কনসেন্ট্রেশন পেয়ে গেছি, ইএস এর কনসেন্ট্রেশন এখানে বসায় দাও, হয়ে গেল। বসায় দিলেই হচ্ছে যে যাহা আমরা পাইলাম তাহাই হচ্ছে মাইকেলিস মেন্টেন ইকুয়েশন। ওকে, তখন এইখানে হচ্ছে আরেকটা কাজ করা হয়, এই এই ইকুয়েশনটাকে ফার্দার ডিরাইভ করে ম্যাক্সিমাম ভেলোসিটির সাথে একটা রিলেশন এস্টাবলিশ করা হয়। ওকে, তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ভেলোসিটি কি হবে, এখন এই রিয়াকশনটার ম্যাক্সিমাম ভেলোসিটি কখন হবে, সরি যে রিয়াকশনটা কই গেল, এই রিয়াকশনটার ম্যাক্সিমাম ভেলোসিটি কখন হবে, যখন হচ্ছে এনজাইম স্যাচুরেটেড অবস্থায় থাকবে। আচ্ছা, এনজাইম স্যাচুরেটেড অবস্থায় থাকলে রিঅ্যাকশন রেট সবচেয়ে বেশি কেন হবে, কেউ কেউ একজন আমার একটু বুঝাও তো। যখন এনজাইম স্যাচুরেটেড অবস্থা থাকবে তখনই রিঅ্যাকশন রেট সবচেয়ে বেশি হবে কেন? ঘুমায় গেছো নাকি সবাই, কেউ একজন একটু বুঝাও আমাকে। বাইন্ডিং এনার্জি রিলিজ হবে তাই। জানি না স্যার। ওকে, ওটা তো ওইটাই হচ্ছে রেজাল্ট। সারফেস এরিয়ার কোনো বিষয় আছে? না, সার্ফেস এরিয়ার বিষয় নেই, বাইন্ডিং একজন কিন্তু অলরেডি বলছে বাইন্ডিং এনার্জি। আচ্ছা, এটা তো খুব মানে বাইন্ডিং যেটা হচ্ছে কি যে সবচেয়ে বেশি বাইন্ডিং এনার্জি তখন রিলিজ হবে কেন হবে, তুমি 100টা এনজাইম দিছো, হ্যাঁ, 100টা এনজাইমই হচ্ছে সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে আছে। একটা সিনারিও ধরো চিন্তা করো, বা একটা সিনারিও চিন্তা করো, 100টা এনজাইমের মধ্যে 50টা এনজাইম হচ্ছে সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে আছে, বাকি 50টা এনজাইম ফ্রি ঘোরাঘুরি করতেছে। কোনটার ক্ষেত্রে রেট বেশি হবে? ডেফিনেটলি প্রথমটার ক্ষেত্রে, কারণ 100টা এনজাইম ছিল, 100টা এনজাইমই রিঅ্যাকশন করতেছে। আর আরেকটার ক্ষেত্রে হচ্ছে আরেকটা সিনারিও কি 100টা এনজাইমের মধ্যে 50 জন হচ্ছে রিঅ্যাকশন করতেছে। ওকে, কারণ বাকি 50 জন তো ফ্রি ঘোরাঘুরি করতেছে। সো দ্যাটস মিন যখন সবগুলো এনজাইম হচ্ছে সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে থাকবে তখনই তো রিঅ্যাকশনটা সবচেয়ে বেশি হবে। এবং যখন সব এনজাইমই সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে থাকবে, এটাই তো হচ্ছে তার স্যাচুরেটেড অবস্থা, মানে এনজাইম স্যাচুরেটেড অবস্থায় আছে, কোনো ফ্রি এনজাইমই নেই। ওকে, সো দ্যাটস ওয়াই যখন এনজাইম স্যাচুরেটেড অবস্থায় থাকবে তখনই হচ্ছে রিঅ্যাকশনটার রেট হবে সবচেয়ে বেশি, মানে ম্যাক্সিমাম। ওকে, তাহলে এই জিনিসটা কখন হবে, তখন তাহলে তাহলে আমরা এই অবস্থানটাকে বলতে পারি যে কনসেন্ট্রেশন অফ হচ্ছে কি জিরো, হচ্ছে ফ্রি এনজাইমকে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে জিরো। সো আমরা বলে দিতে পারি যে ইএস এর যে কনসেন্ট্রেশনটা সেটাই হচ্ছে কিন্তু টোটাল এনজাইমের কনসেন্ট্রেশনটাকে রিপ্রেজেন্ট করে, কারণ সব এনজাইমই তো হচ্ছে বাউন্ড করে আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা তখন বলতে পারি যে যখন এনজাইম স্যাচুরেটেড অবস্থায় থাকলে আমরা বলতে পারি কনসেন্ট্রেশন অফ ইটি, মানে টোটাল এনজাইম ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ ইএস। ওকে, তাহলে এই ইকুয়েশনে জাস্ট ইটির মান বসায় দাও, হয়ে গেল। ইটি ভদ্রলোক, আচ্ছা সরি, ইএস এর মান বসায় দাও। ইএস এর মান বসাবো না ইটির মান বসাবো? আচ্ছা, ইটি তো এখানে আছে, so আমরা ইটির মান বসাই দিব। ইটির মান বসাই দিলে আমরা কি হবে, আমরা হচ্ছে আহ, আচ্ছা দাঁড়াও, ওকে, সো এটা ভুলে গেছি, হ্যাঁ এটা মিস হয়ে গেছে। সো যেহেতু হচ্ছে স্যাচুরেশন অবস্থায় হচ্ছে টোটাল এনজাইমের কনসেন্ট্রেশন হচ্ছে ওই ইএস এর কনসেন্ট্রেশন সেম। সো আমরা সেই ক্ষেত্রে ভিম্যাক্স কে তাহলে আমরা কিভাবে বলতে পারি, ডিফাইন করতে পারি, ভিম্যাক্স হচ্ছে কনস্ট্যান্ট ইনটু হচ্ছে কনসেন্ট্রেশন। ঠিক আছে, তাহলে হচ্ছে কে টু ইনটু ই টু, হ্যাঁ। এক সেকেন্ড দাঁড়াও, আমার একটা কল আসছে তো, কলটা রিসিভ করতে হবে।
হ্যালো ভাইজানেরা, সরি আমি না হচ্ছে মাইক্রোফোন বন্ধ করতে গিয়ে হচ্ছে কেটে দিছি। মানে আমি হচ্ছে মাইক্রোফোনটা মিউট করতে চেয়েছিলাম, মিউট করতে গিয়ে ভুলে হচ্ছে যে ওই পাশেরটায় ইয়া পড়ে গেছে, ক্লিক পড়ে গেছিল। ঠিক আছে, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। ওকে ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা এখন ফেরত যাই আবার ইকুয়েশনে। আচ্ছা, যেটা হচ্ছে যে ওকে আমরা কইছিলাম, হ্যাঁ যে আমরা হচ্ছে এটা বের করে ফেললাম যে যখন এনজাইম স্যাচুরেটেড অবস্থা থাকে ডেফিনেটলি হচ্ছে টোটাল এনজাইম কনসেন্ট্রেশন কোনটা হবে, ওই ইএস এর যে কনসেন্ট্রেশন এই দুটো হচ্ছে সেম হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ভি ম্যাক্স কে বলতে পারি K2 ইনটু ইটি। অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল K2 ইনটু ইএস, কিন্তু ইএস আর ইটি তো সমান, এনজাইম স্যাচুরেশন সমান। সো আমরা ঘুরে পেঁচায় বলতে পারি K2 ইকুয়াল টু K2 ইনটু ইটি। সো আমরা যদি এই K2 ইটির মান এই মাইকেলিস মেন্টন ইকুয়েশনে substitute করি, then it will look like this. This is the Michaelis-Menten equation. So যখনই কোনো মানে এটা তো Michaelis-Menten equation ছিল, বাট এনি ইকুয়েশন যখনই তোমরা এরকম ডেরাইভেশন করার চেষ্টা করবা বা বোঝার চেষ্টা করবা, তখন কি কি কন্ডিশন এখানে দেওয়া হয়েছে সেগুলা হচ্ছে মাথায় রাখবা আর কি। তাহলে দেখবা যে ইকুয়েশন গুলো বোঝাটা ইজি, এবং ইকুয়েশনটা না বোঝাটা ইম্পর্টেন্ট। কারণ যদি আমরা ইকুয়েশন না বুঝি তাহলে আসলে আমরা এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করবো কেমনে, এবং কোন কোন কন্ডিশন দিয়ে ইকুয়েশনটা ডেরাইভ করা হয়েছে এগুলা এগুলা মানে না বুঝলে আসলে তো আমরা বুঝবো না যে আমরা কোথায় এটা অ্যাপ্লাই করতে পারবো। আসলে এখন তোমরা কোশ্চেন করতে পারো স্যার কন্ডিশন অ্যাপ্লাই করার দরকারটা কি? কন্ডিশন অ্যাপ্লাই না করলে না ইকুয়েশন ডেরাইভ করা অলমোস্ট ইম্পসিবল। একটা ইকুয়েশনে যতগুলো জিনিসপাতি থাকে সবগুলো কিন্তু ভেরিয়েবল নাই, সবকিছু তো চেঞ্জ হইতে পারে। যত বেশি ভেরিয়েবল থাকবে তত বেশি হচ্ছে ইকুয়েশন কমপ্লেক্স হতে থাকবে। ধরো কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, বেশিরভাগ কেমিক্যাল রিঅ্যাকশনে আমরা শুরুতে একটা কথা বলে নিই কনস্ট্যান্ট টেম্পারেচার। তো ধরে নেই এই রিঅ্যাকশনটা একটি কনস্ট্যান্ট টেম্পারেচারে ঘটতেছে, টেম্পারেচার যদি চেঞ্জ করতে থাকো, চেঞ্জ হয়, তখনই হচ্ছে কি হয়ে যাবে, তখনই হচ্ছে তো পুরো সবকিছু চেঞ্জ হয়ে যাবে। ধরো যে Michaelis Menten ইকুয়েশনে ঠিক আছে বের করছে সে ভি ইজ ইকুয়াল টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাই সামথিং সামথিং, হ্যাঁ কিছু একটা আছে এখানে। ঘটনাটা হচ্ছে টেম্পারেচার গেল কোথায়? এখন এই রিঅ্যাকশনটা নিয়ে চিন্তা করতেছো, একটা টেম্পারেচারে রিঅ্যাকশন ঘটতেছে, টেম্পারেচার যদি এখন চেঞ্জ হয় তখন কি আর এই জিনিস থাকবে? থাকবে না, কিন্তু কেমনে থাকবে? কারণ টেম্পারেচারের সরাসরি ইফেক্ট আছে হচ্ছে রিঅ্যাকশনের উপর। তো এটা ধরে প্রথমে এটাই ধরে নেওয়া হয় যে এই রিঅ্যাকশনটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে ঘটতেছে। ওকে, টেম্পারেচার এখানে ভেরিয়েবল না। তো ডেরাইভ করার সময় যত বেশি সিম্পলিফাই করা যায় আর কি, যত বেশি ভেরিয়েবল চলে আসবে একটা রিঅ্যাকশনে সেটার ইকুয়েশন মানে তত বেশি কমপ্লেক্স হতে থাকবে, কারণ তখন তোমাকে সবগুলোই নিয়ে আসতে হবে ইকুয়েশনের মধ্যে। বোঝা গেল ব্যাপারটা? সেটা পড়লে আরো বুঝে ফেলবো আর কি। এই চ্যাপ্টারটা বেসিক্যালি এই আর কি। তোমার হচ্ছে যে ইকুয়েশন ডেরিভেশনটা একটু বুঝে বুঝে পড়ো। তারপরে যেটা করছে কি, এই ইকুয়েশন নিয়ে কাজ করা, প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করা কিন্তু একটু পেইন আছে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করা পেইন কেন? গ্রাফ হয়ে গেল, একটা গ্রাফ দেখি, গ্রাফটা আছে নাকি? হ্যাঁ, আচ্ছা এই গ্রাফটা দেখো, এই যে লাইনটা, এটা কি টাইপের লাইন? হাইপারবোলা না প্যারাবোলা জানি বলে, এটারে ভুলে গেছি। স্যার দেখা যায় না কিছু। স্যার ও কিছু দেখা যায় দেখা না? যাচ্ছে না। ও সরি, প্রেজেন্টেশন যে নাই বলবো না আমারে। ভুলে যে কেটে দিছি, তারপর আর প্রেজেন্ট করতে মনে নেই। এখন দেখা যায় না? জি স্যার। ওকে, আচ্ছা এই যে এটা কি জানি, এটা তো স্ট্রেট লাইন না, সেটা তো আমরা বুঝতেছি না। সহজ জানি এটা স্ট্রেট লাইন, এটা জানি কি বলে, এটাকে হাইপারবোলা না প্যারাবোলা মনে আছে করো? প্যারাবোলা। হাইপারবোলা। হাইপারবোলা প্যারাবোলা হলে স্যার আরো আরো, হইতো। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে হাইপারবোলা। হ্যাঁ, হাইপারবোলা হোক প্যারাবোলা হোক, এটা আচ্ছা এটা হাইপারবোলা। জিনিস তো স্ট্রেট, বেকাতারা জিনিস না, এরকম বেঁকে 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 যাচ্ছে কি এক যন্ত্রণা। এই ধরনের ইকুয়েশন নিয়ে না তুমি যখন কম্পেয়ার করতে যাবা, ধরো তুমি হচ্ছে দুইটা ডিফারেন্ট ইকুয়েশন বা তিনটা হঠাৎ মানে কম্পেয়ার করতে চাচ্ছ, এরকম বেকাতারা লাইন হলে সেটা কম্পেয়ার করা তো ডিফিকাল্ট আসলে।
হাইপারবোলার মধ্যে কম্পেয়ার করা একটু ডিফিকাল্ট। কিন্তু অরিজিনাল যে মাইকেলিস মেন্টেন ইকুয়েশন, এটা কিন্তু মাইকেলিস মেন্টেন ইকুয়েশনের গ্রাফ আঁকলে এরকমই আছে। আর মাইকেল মেন্টেনের ইকুয়েশন গ্রাফ আঁকলে হচ্ছে হাইপারবোলা আসে। আমি যদি কোশ্চেন করো স্যার কেন আসে, ভাই এটা হাইপারবোলার ইকুয়েশন তাই হাইপারবোলাই আসে। হ্যাঁ, ইয়াতে করছে না এইচএসসি তে ইকুয়েশন করছো না ম্যাথমেটিক্সে, এইচএসসি জ্যামিতি কি জানি বলে জিওমেট্রিতে ছিল তো, ছিল না তোমার হচ্ছে ওই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন, প্যারাবোলার ইকুয়েশন, হাইপারবোলার ইকুয়েশন। সো এটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন আর কি। হ্যাঁ, তো যেহেতু এই ধরনের ইকুয়েশন নিয়ে কম্পারিজন করা খুব ডিফিকাল্ট, মানে এই ধরনের গ্রাফ নিয়ে, সো এই মাইকেলিস মেন্টেনের ইকুয়েশনটাকে আরেক সায়েন্টিস্ট, হ্যাঁ সায়েন্টিস্টের নাম তো ভুলে গেলাম, ওকে এখানে কোথাও একখানে আছে আর কি, ও না আরেক সায়েন্টিস্ট, যেটা হচ্ছে যে মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটাকে হচ্ছে বেসিক্যালি এই কাজটা আরেক সায়েন্টিস্টই করছে, নাম পরে দেখো, সিম্পলিফাই করছে। সিম্পলিফাই করে যেটারে করছে এটারে হচ্ছে স্ট্রেট লাইন বানাইছে আর কি। কোথায় গেল কোথায় গেল, ওকে হ্যাঁ সরি এই যে এখানে আসছে, হ্যাঁ মনে পড়ছে। হ্যাঁ, এই লিওন লিওন উইভার বার্গ এই দুইজন সায়েন্টিস্ট করছে কি, এই মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটাকে হচ্ছে জাস্ট একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বানাইছে। মানে তোমরা যখন এই জিনিসগুলো পড়বা এখানে দেখবে অনেক কথাবার্তা লেখা আছে, হ্যাঁ কি কি জানি হাবিজাবি কথা, বাট ফাইনাল কথা হচ্ছে হোয়াট দে ডিড, দে মেড দ্য I mean they changed the original Michaelis-Menten equation into a straight line equation। এবং এই কাজটা করার জন্য খুব জটিল কোনো কাজ করতে হয়নি, তারা জাস্ট এই কাজটা করছে Michaelis-Menten ইকুয়েশনটাকে রেসিপ্রোকেট করে দিছে, হ্যাঁ ইনভার্স করে দিছে। ধরো যে এটা তো হচ্ছে Michaelis-Menten ইকুয়েশন, এটাতে যদি তুমি ইনভার্স করে দাও 1/v0, এটা উল্টাই দিছো, তারপরে km কিছু একটা আসে, হ্যাঁ ইনভার্স করলে তো এইটাই আসে নাকি, এটা উপরে চলে গেল এটা নিচে চলে গেল, এসে ফাইনালি 1/v0 হচ্ছে তোমার কি আসে, 1/v0 km/vmax s প্লাস 1/vmax, মানে এস এস কেটে যায়। আচ্ছা এই ইকুয়েশনটি এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন না, যেটা কেমনে স্ট্রেট লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কেউ আমাকে বলো তো, জেনারেল ইকুয়েশনটা করে মনে আছে? y equals to mx plus c। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। সো এটা y ইকুয়াল টু mx প্লাস c আসলো না, সো y ইকুয়াল টু mx প্লাস c চলে আসলো। সো এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়ে গেল। সো এই ইকুয়েশনকে যদি তুমি এখন গ্রাফের মধ্যে প্লট করো, প্লট করলে এটা একটা স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইন দিয়ে ডিল করা ইজ ভেরি ইজি, কারণ কম্পারিজন করা সহজ, ঠিক আছে, হাইপারবোলাতে করা টাফ, ডিফিকাল্ট। এই লিওয়েনবার্গ বার্গ এই কাজটাই করছে, সরি লিওয়েন উইভার বার্গ, ঠিক আছে। ওকে, এই চ্যাপ্টার এটা নিয়ে ছিল। এরপরে যেটা আছে কি, এই যে ধরো ওই মাইকেলিস মেন্টেন ইকুয়েশন নিয়ে যখন আমরা ডেরাইভ করি তখন একটা নতুন কনস্ট্যান্ট চলে আসে আর কি, এই একটা নতুন কনস্ট্যান্ট চলে আসে km, যেখানে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট বলা হয়। এরপরে স্লাইডগুলোতে এগুলো নিয়ে কিছু আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এই যে এরকম ধরো যে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্টটা, তারপরে ওটার সাথে রিলেটেড হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট আছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কেডি, এগুলো জাস্ট টেক্সট তো একটু করে ফেলো। তারপরে হচ্ছে আরেকটা কি জানি ক্যাটালাইসিস কনস্ট্যান্ট কে ক্যাট বলে, ওকে। তো এই বিভিন্ন কিছু কনস্ট্যান্ট নিয়ে কথা বলা হয়েছে। তো এইটা হচ্ছে কি, আমি যখন লেকচারগুলো যখন আপলোড করে দিব তোমরা লেকচারগুলো শোনো, শোনার পর তোমাদের কনফিউশন আসবে, তখন নেক্সট ক্লাসে জিজ্ঞেস করে আমি কনফিউশনগুলো বলে দেবো। তোমাদের আমি আইডিয়া দিয়ে রাখি যে এই কনস্ট্যান্টগুলো আসলে কেন দরকার। বেসিক্যালি হচ্ছে কি, আমাদের কি লাগে, আমাদের হচ্ছে আমরা এনজাইম কাইনেটিক্স আসলে কেন ডিল করি, আমরা এনজাইমের মেকানিজম জানতে চাচ্ছি। তো আমরা যখন একটা এনজাইমের মেকানিজম বা ক্যারেক্টারিস্টিক জানতে চাচ্ছি, তো যখন আমরা মানে ক্যাটালাইসিস ক্যারেক্টারিস্টিক্স, এটা যখন আমরা জানতে চাই তখন হচ্ছে আমাদের রেট নিয়ে ডিল করতে হয়। এখন ধরো আমরা হচ্ছে কি করি, আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করি আমাদের তো বিভিন্ন ডিফারেন্ট এনজাইম কম্পারিজন করার কিন্তু দরকার আছে। এখন ধরো ফর এক্সাম্পল একটা ইন্ডাস্ট্রিতে একটা এনজাইম ইউজ হয়, হ্যাঁ ধরো এনজাইমের নাম কি আছে, ধরো এনজাইমের নাম হচ্ছে এ, হ্যাঁ একটা এনজাইম ইউজ হয় একটা ইন্ডাস্ট্রিতে একটা পার্টিকুলার রিঅ্যাকশন ক্যাটালাইসিস করতে। এখন তুমি হচ্ছে একটা নতুন এনজাইম ইনভেন্ট করছো, নতুন এনজাইম ইনভেন্ট করে তুমি হচ্ছে ওই ইন্ডাস্ট্রিতে ইউজ করতে চাচ্ছ।
আর তুমি এটা ইন্ডাস্ট্রিতে বললেই তো হবে না যে আমি এনজাইম ইনভেন্ট করছি, এটা ইউজ করি। এইভাবে বললে তো আর লোকজন শুনবে না। তোমাদেরকে তাদেরকে কি ম্যাথমেটিক্যালি প্রুফ করে দিতে হবে যে ইয়োর এনজাইম ইজ বেটার। তো এটা কিভাবে করবো? তখন হচ্ছে কম্পারিজন করতে হবে। এই কম্পারিজনটা আমরা আসলে কিভাবে করবো? এই কম্পারিজন করতে গেলে তখন হচ্ছে এই যে বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট গুলো আছে, এই কনস্ট্যান্ট গুলা তখন আমাদের প্রয়োজন হয়। এই কনস্ট্যান্ট গুলোর উপর বেস করে আমরা হচ্ছে এই এনজাইমের অ্যাক্টিভিটি কম্পেয়ার করতে পারি। ডিফারেন্ট এনজাইমের মধ্যে ডিফারেন্ট এনজাইমের রিঅ্যাকশন রেট কম্পেয়ার করতে পারি। তারপর ধরো একটা সেম এনজাইম, অনেক এনজাইমে আছে কি তারা ডিফারেন্ট সাবস্ট্রেটকে কি করে, ক্যাটালাইসিস করে। সো এই একটা এনজাইম সে তার কোন সাবস্ট্রেটটাকে বেশি দ্রুত ক্যাটালাইসিস করে, কোন মানে মোর ইফিসিয়েন্টলি করে, কোনটাকে লেস ইফিসিয়েন্টলি করে, এই সব কিছু আমরা কম্পেয়ার করতে পারি। এই কম্পেয়ার করার জন্য তখন হচ্ছে আমাদের এই বিভিন্ন ধরনের যে কনস্ট্যান্ট গুলো, ক্যাটালাইসিস কনস্ট্যান্ট, তারপরে কে বা হাবি জাবি, এগুলো হচ্ছে ইউজ করতে হয়। ঠিক আছে? এ বাবা, এক সেকেন্ড, এই ভদ্রলোক তো আমাদের জ্বালাই ফেলে। এক মিনিট, আই এম কামিং ব্যাক। ওকে, আই এম ব্যাক। সো বোঝা গেল ব্যাপারটা? ফাইনালি কিছু ম্যাথ ট্যাথ আছে আর কি। স্যার এখানে লাস্ট ইকুয়েশনটা কি মেইন? কোনটা? এই যে লিওয়েনবার্গ যে, এটা কি মেইন? হ্যাঁ, এইটা কি মেইন? মানে মেইন বলতে কি বোঝাচ্ছ? এতগুলো ইকুয়েশন কোনটা দিয়ে কাজ করব বুঝতেছি না মানে। এই ইকুয়েশন কিন্তু এখানে অনেকগুলো তো নাই। ইকুয়েশন কিন্তু একটাই, মাইকেলিস মেন্টন ইকুয়েশন। মানে এখানে ডেরাইভ করছে না অনেকবার। না, ডাইরেক্ট তো একটাই করছে, মাইকেলিস মেন্টন ইকুয়েশনটা কিন্তু করছে। এটা তো ডেরাইভেশন। এই যে মাঝখানে যেগুলো করা হয়েছে সেগুলো সবই কি যে মাইকেলিস মেন্টন ইকুয়েশনটাকে ড্রাইভ করার জন্য করা হয়েছে। ঠিক আছে? তো যেটাকে আমি তোমাদের জাস্ট আজকে আইডিয়া দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তোমরা যখন পড়বা তখন দেখবে যে তারপর আবার নতুন করে অনেক কোয়েশ্চেন মাথায় আসতেছে, হ্যাঁ এটা কেমন ওইটা কেমন। সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আলোচনা করবো। ওকে, কোনো সমস্যা নেই। ওকে আজকে স্যার। এখনই বুঝে ফেলতে হবে এমন কোনো কথা নেই। একবারে সবকিছু এটা আমি আমার নিজের জীবনে কোনোদিন একবারে কিছু বুঝিনি, একদম অনেস্টলি বুঝেছি। জীবনে ইহ জন্মে কোনো কিছু আমি একবারে বুঝিনি আর কি। সবকিছু আমার হচ্ছে কয়েকবার করে পড়ার লাগতো। So, আমি জাস্ট হালকা একটু ওভারভিউ দিলাম, তোমরা হচ্ছে এটা পড়বা, পড়ার পরে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করো আর কি। এই ব্যাপারগুলো এত কঠিন কিছু না, একটু সিনসিয়ারলি পড়লেই বুঝে যাবে। ওকে, দ্যাটস অল। স্যার আমি যখন কুইজ জন্য পড়ছিলাম তখন আমার ফার্স্ট লেকচারের লাস্টের দিকে একটু প্রবলেম ছিল। কি প্রবলেম? ওই যে ফার্স্ট লেকচারের লাস্ট স্লাইডে 3-4টা পয়েন্ট ছিল, ওইগুলো একটু কনফিউজিং মনে হয়েছিল। দাঁড়াও তো একটু দেখে নেই। কোন পয়েন্ট গুলা একটু বলতে পারবা? লাস্ট স্লাইডটা। ফার্স্ট লেকচারের লাস্ট স্লাইডটা? জি স্যার। সালভেশন লেয়ার নিয়েছিল মেবি আই গেস। এটা তো ফার্স্ট লেকচারের লাস্ট, সেকেন্ড লেকচার ওয়াটার। ও সরি স্যার, সরি স্যার। জি স্যার। তো ওয়াটার ছিল। হুম, হয়ে গেল।
হুইচ ওয়ান? এখানে এখানে জি স্যার। কোনটায় কনফিউশন ছিল? স্যার লাস্ট 3টা পয়েন্ট। আচ্ছা, লাস্ট 3টা পয়েন্ট। আচ্ছা, এটা যেটা হয় যখন কোনো হাইড্রোফিলিক মলিকিউল পানিতে হচ্ছে দ্রবীভূত, ধরো হাইড্রোফোবিক মলিকিউল হচ্ছে পানিতে গেল, তখন কি হয় তাদের মধ্যে একটা ইন্টারেকশন হয়। ওকে, ইন্টারেকশন যেটা আমরা জানি যে হাইড্রোফিলিক মলিকিউল তো পানিতে দ্রবীভূত হয়। কিভাবে দ্রবীভূত হয়? কারণ পানির মলিকিউল হচ্ছে যেহেতু হাইড্রোফিলিক, তারও হচ্ছে পোলার পার্ট আছে, পানি হচ্ছে পোলার, সো দুই পোলার ইন্টারাকশন করে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়। হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে তারা কি হয়, ডিজলভ হয়ে যায়। এখন এখানে একটা কথা হচ্ছে, হাইড্রোফিলিক মলিকিউল সে নিজেও তো তার তো নিজের একটা তো পোলার পার্ট না, তার তো কয়েকটা পোলার পার্ট আছে। তাহলে সে নিজের মধ্যে কেন বন্ড তৈরি করে না? তুমি চিন্তা করে একটা অ্যামাইনো অ্যাসিড চেইন যার হচ্ছে বিভিন্ন পোলার অংশ আছে, কারণ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কি হয়, পজিটিভলি নেগেটিভলি চার্জ হয়। তো একটা অ্যামাইনো অ্যাসিড তো অনেকগুলো পোলার পয়েন্ট আছে, কারণ প্রতিটা জায়গায় ধরো পানি ওই সবগুলো জায়গার সাথে ইন্টারাকশন করতে পারে, কোনো হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। বা থিওরিটিক্যালি কি ওই ওই অ্যামাইনো অ্যাসিডের যে পোলার পার্ট তারা তো নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে ডেফিনেটলি, কারণ তারা তো পোলার। সেটা তারা কেন করে না? কারণ হচ্ছে পানি হচ্ছে অলরেডি গিয়ে হাইড্রোজেন বন্ড তৈরি করে আসে, সো তারা নিজেদের মধ্যে করতে পারে না আর কি। হাউএভার, এখন সামহাও যদি এই পানিটাকে, আচ্ছা যেই পানিটা হচ্ছে ওই মলিকুলটার সাথে মানে হাইড্রোজেন বন্ড তৈরি করে আসে সেটাকে আমরা স্ট্রাকচার্ড ওয়াটার বলি, কারণ ইটস এ পার্ট অফ দ্য স্ট্রাকচার। এখন যদি সামহাও এই পানিটাকে আমরা রিমুভ করে দিতে পারি তখন কি হবে? তখন তারা কিন্তু আবার ওই মলিকুলটা মানে ওই ধরো অ্যামাইনো অ্যাসিড চেইনটা নিজের মধ্যে কি করবে, নিজের মধ্যে বন্ড তৈরি করতে পারবে। ঠিক আছে? ওকে, এই জি কথাটা স্যার। স্যার, এখানে বলা হয়েছে। হ্যাঁ জি, স্যার এখানে ক্যান্সেলড বাই দ্য এলিমিনেশন এই জিনিসটা মানে কি? ওইটা হচ্ছে ওইটাই যে ওই যে মলিকুল নিজেদের মধ্যে যে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারতেছে না, কারণ হচ্ছে পানি হচ্ছে হাইড্রোজেন বন্ড তৈরি করে বসে আছে ওদের সাথে। ওকে, বুঝছি স্যার। লাস্ট পয়েন্ট স্যার, যে ফ্রি এনার্জি নিয়ে কিছু কথাবার্তা বলছি। আচ্ছা, net change in free energy at weak interactions formed within a protein is therefore derived from the increased entropy in the surrounding aqueous solution resulting from the particle of hydrophobic surface. আচ্ছা, এইটা না প্রথম স্লাইডে। ওকে, এটা হচ্ছে প্রথম স্লাইডে। ওকে, এখন ধরো যখন একটা হাইড্রোফোবিক মলিকুল পানিতে যায়, যাওয়ার পর কি তার হচ্ছে ওয়াটার তো তাকে চারিদিক থেকে ঘিরে ধরে, এই ঘিরে ধরার কারণে অর্ডার কমে যায়, ওয়াটার মলিকুলের অর্ডার কমে গেলে মানে র্যান্ডমনেস কমে যাওয়ার কারণে এন্ট্রপি হচ্ছে কমে যায়। এখন এন্ট্রপি কমে যাওয়া তো কারোর জন্যই ভালো না, ঠিক আছে, সবাই চায় এন্ট্রপি বেশি থাকুক। তো এই জন্য যেটা হয়, এন্ট্রপি কমানোর জন্য মানে বাড়ানোর জন্য এই হাইড্রোফিলিক মলিকুলগুলো একটা কাজ করে, তারা হচ্ছে নিজেদের সাথে জয়েন করে আর কি। জয়েন করলে হয় কি, ধরো এই দুইটা, এখানে পানির মলিকুল আছে, এখানে পানির মলিকুল আছে, তারা যখন নিজেদের সাথে জয়েন করলো, জয়েন করে হচ্ছে এক সেকেন্ড, হ্যাঁ, হ্যালো ভাই, আপনি একটু, ভাই আপনার 1 মিনিট একটু ওয়েট করেন, হ্যাঁ, জাস্ট প্লিজ 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, একটু 1 মিনিট, একটু 1 মিনিট, হ্যাঁ। হ্যালো, আচ্ছা সরি, হ্যাঁ আসলে একজনকে দাঁড় করে রাখছি। আচ্ছা, যাই হোক, ভদ্রলোকের আসার কথা ছিল পরে, ভদ্রলোক এখন এসে বসে আছে। আচ্ছা এনিওয়ে, এটা একটু শেষ করে দিই, হ্যাঁ, শুনতেছো? জি স্যার। হ্যাঁ, ওকে। সো হাইড্রোফোবিক মলিকুল যখন থাকে পানিতে একে সারাউন্ড করে বসে থাকে, তো সারাউন্ড করে বসে থাকলে কি হবে, একটু র্যান্ডমনেস কমে যাচ্ছে, র্যান্ডমনেস কমে গেলে এন্ট্রপি হচ্ছে কমে যাবে, আর এন্ট্রপি কমে গেলে কোনো কিছু হচ্ছে স্টেবল থাকতে পারে না, তার হচ্ছে এন্ট্রপি বাড়াইতে হবে। বাড়ানোর জন্য সে কি করবে, তারা হচ্ছে একটা একটার সাথে যদি যুক্ত হয়ে যায়, যুক্ত হওয়ার সময় কি হবে, এই যে এইখানে যে ওয়াটার মলিকুল গুলো ছিল তারা তো এখান থেকে রিমুভ হয়ে গেল, ঠিক আছে। সো রিমুভ হয়ে যাওয়ার ফলে হচ্ছে এন্ট্রপি তখন কি করবে, মানে পানি যেহেতু এখান থেকে রিমুভ হয়ে গেল তখন তারা এরকম ফ্রিলি ঘোরাঘুরি করতে পারবে। সো ফ্রিলি ঘোরাঘুরি করতে পারার কারণে তখন হচ্ছে এন্ট্রপিটা বেড়ে যাবে। ওকে, সো এইটা হচ্ছে ফেভারেবল। সো এখন এই কাজগুলো তো ভাই এমনি এমনি হবে না আর কি। এমনি এমনি তারা কেন এখানে একটা একটার সাথে যুক্ত হবে, এমনি এমনি যেহেতু হবে না, তাই এটার জন্য কি লাগবে, এনার্জি লাগবে। সেই এনার্জি কোত্থেকে আসে? এই এনার্জি আসলে আসে হচ্ছে তোমার হচ্ছে যে বিভিন্ন যে ইন্টারাকশন গুলো হচ্ছে, ঠিক আছে। ওকে, তোমার ধরো একটা প্রোটিনের সাথে তো বিভিন্ন ধরনের ইন্টারাকশন হয়। ধরো ওয়াটারে যখন একটা প্রোটিন যায় তখন ওয়াটার তো ওইটার সাথে একটা ইন্টারাকশন করে,
তখন হচ্ছে সেখান থেকে একটা এনার্জি আসে, সেই এনার্জি হচ্ছে আবার এই ঘটে। ঠিক আছে, ওয়াটার হয়তো বা প্রোটিনটার একটা পার্টে গিয়ে যুক্ত হলো, একটা এনার্জি রিলিজ হলো, সেই এনার্জিটা আবার হয়তো বা আরেক পার্টে গিয়ে এই কাজটা করার জন্য হেল্প করতেছে। ঠিক আছে, বুঝা গেল না বুঝো নাই? মানে অন্যদিকে যে বন্ড ফর্ম করতেছে ওই যে এনার্জি প্রডিউস হচ্ছে ওইটা অন্য জায়গায় কাজ দিতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। মানে এক জায়গায় বন্ড তৈরি হচ্ছে, ওই এনার্জি হচ্ছে আরেক জায়গায় গিয়ে বন্ড ভাঙার কাজে ইউজ করতেছে, অনেকটা ওই রকম আর কি। ওকে, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই থাক, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করতে পারবো। ওকে, ওকে স্যার। মানে আজকে না আমার একটু যেতে হচ্ছে আর কি। হ্যাঁ, না স্যার, প্রবলেম নাই স্যার, ঠিক আছে। ওকে, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি আর ফার্দার কোয়েরিজ থাকে এটা একটু নোট করে রাখো, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তাহলে এগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ওকে, জি স্যার। জি, আসসালামু ওকে, আলাইকুম। তাহলে আসসালামু আলাইকুম স্যার। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।